যাও যাও গিরি কৈলাসে যাও, আনো গো গৌরীমায়। নয়ন মনি রে নয়ন আমার, দেখিতে যে সাধু যায়। যাও যাও গিরি কৈলাসে যাও, আনো গো গৌরীমায়। জটা বাঁধা শিরে ভাষ্য শরীরে, সর্পভূষণ দিগম্বর। কি জাদুতে বশ করিল শিব, কন্যায় আমার হইল পর। জননীর হৃদে ব্যথা কতখানি বাজে বুঝিতে, তার কি দায়। তোরা কর গিরি কৈলাসে যাও, আনো গো আমার গৌরীমায়। যাও যাও গিরি কৈলাসে যাও, আনো গো গৌরীমায়। আমার গলার কাছে নিঃশ্বাস বন্ধ হয়ে থাকার অনুভূতি। মহিলাদের সকলের চোখই দেখলাম অশ্রুসিক্ত। গান শেষ হবার বেশ কিছুক্ষণ পর নীল কাকুর মা কথা বললেন। রথের দিনে সেই যে এসেছিলি, তারপর আর দেখা নেই কেন রে নিতাই? শরীর ঠিক ছিল তো বাবা? আজ্ঞে মা জননী, শরীর লয়, শরীর ঠিকই ছিল, বিগড়ে রয়েছে মনটা। চলে গেছিলাম নদের ঘোষপাড়ার দিকে, মনে নিয়েছিলাম এদিক পেনে আর আসবো না এবার। তাই কি হয় মা জননী, কাল সন্ধি পুজোর বাদ্যি শুনে মনটারে রাখতে পারলাম না। কুলুপাটা মনের মাঝেও বেজে উঠল গান। রাত থাকতে বেরিয়ে পড়লাম, এসে পড়লাম আপনাদের আঙিনাতে। মনে গান যখন এসেই গেল জগজ্জননীর কের পায়, শেষবারের মতো শোনাই দিয়ে যাই। খুব কষ্ট জানেন মা জননী, এবারটাই শেষ। আসছে বার থেকে এ বাড়িতে পুজো বন্ধ। এবারই সকলের মনের কথাটা বড় সহজ করে বলে দিল নিতাই। আমরা তো এ বাড়িতে প্রথমবার আসা অতিথি, কিন্তু আমরাও খুব গভীরভাবে টের পাচ্ছিলাম এই ব্যথাটা। সকলেই চাপা দীর্ঘশ্বাস ফেললেন নিতাইয়ের কথায়। খুব বিষণ্ণ হয়ে গেল পরিবেশটা। একটু পরে পুরোহিত মশাই জানালেন পুজোর সময় হয়ে আসছে। ঢাকিদের বললেন ঢাক বাজাতে। ঢাকিরা তৈরি হয়েই ছিল। বাজাতে শুরু করলো নবমী পুজোর বাদ্যি। গ্রামের লোকজন আসতে শুরু করলো ঢাকের আওয়াজ শুনে। নীল কাকুর মা, নীল কাকু আর কাকিমা হাসি মুখে সকলকে আপ্যায়ন করছিলেন। পুজো শুরু হয়ে যেতে নীল কাকুর মা আবার মায়ের পাশে এসে বসলেন। মাকে চুপি চুপি বললেন, বুঝলি শোভা, চাবিটা আমি পেয়েছি। আমার আলমারির লকারেই আলাদা করে এক কোণে রাখা ছিল। যেমনটি বলেছিলি সেই রকমই। চাবির গায়ে 119 লেখা আছে। কিন্তু তুই কি করে জানলি বলতো? তুই কি হাত গুনতে জানিস নাকি?
এমনকি চাবির নম্বরটাও বলে দিলি। হাসিমা, দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই আপনার ঘরে বসবো। আপনার ঘরটাও দেখা হবে আর সব কথাও হবে। এই ভিড়ে বরং এসব কথা না বলাই ভালো। তা বেশ বেশ, ঠিকই বলেছিস, তখনই কথা হবে। আজ দুপুরের খাওয়ার পর মা, বাবা আর আমি নীলকাকুর মায়ের ঘরে গেলাম। সেখানে নীলকাকুও ছিলেন। নীলকাকুর মা আর আমার মা বসলেন বিছানায়, আর আমরা তিনজন চেয়ারে। একটু পরেই রত্না কাকিমা ঘরে এলেন। বিছানায় মায়ের পাশে বসতে বসতে বললেন, দিদিভাই, আমার মেয়ে দুটি তোমার এমন ভক্ত হয়ে উঠেছে না। ঘুম পাড়াতে গেলাম, খালি বলছে জেঠিমার কাছে যাব। উফ, অনেক কষ্টে ভুলিয়ে তারপর ঘুমোলো। তোমরা কাল চলে গেলে কি করে যে আমি ওদের সামলাবো? কাল যাবে মানে? কাল দুই মেয়ে একসঙ্গে বাড়ি ছাড়বে? এ হয় নাকি? গৌরীকে না হয় শাস্ত্র মেনে যেতেই হবে, শিবের ঘরণী, তার কথার নড়চড় হবার জো নেই। তোমার তো মা তেমন নয়, তোমার সঙ্গে কর্তাও আছে, পুত্রও আছে, কাজেই তোমায় আমি ছাড়ছি না। এক্স্যাক্টলি সমরেশদা, একাদশীর দিন দুপুরে মাংস ভাত খাইয়ে তবে ছাড়ব। বর্ধমানের কচি পাঁঠার স্বাদ চেখে দেখুন, ভুলতে পারবেন না। আরে হেমকান্ত মিন ছেড়ে বেচারা কচি পাঠা নিয়ে পড়লে কেন? ও কথা পরে ভেবে দেখা যাবে। এখন শোভা, শুরু করো তোমার বৃত্তান্ত। হ্যাঁ, তোরা এখন সব চুপ কর। শোভা মার থেকে আগে শুনি কি করে এমন অসম্ভবকে সম্ভব করলো, তাও একেবারে রাতারাতি। আপনাদের মানে মাসিমার আর নীলের কথা শুনে মেসোমশাই আর ওর বাবা সম্বন্ধে আমার যা ধারণা হয়েছে সেটা বরং আগে বলে নিই, কারণ তাতে স্পষ্ট বোঝা যাবে দুজনের ভাবনা চিন্তার তফাতটা। নীলের দাদু ছিলেন অত্যন্ত মেধাবী এবং আজীবন ভীষণ ফোকাসড এবং অ্যাম্বিশাস একজন মানুষ। মোটামুটি নিজের চেষ্টায় লন্ডন থেকে ডাক্তারি পড়ে এসেছেন। গ্রামে ফিরে গ্রামের লোকেদের ব্যবহারে তিনি মাথা নত করেননি, উল্টে আরও বেশি ফোকাসড হয়েছেন নিজের লক্ষ্যে পৌঁছতে। কলকাতা মেডিকেল কলেজে তিনি যখন প্র্যাকটিস করতেন সেই সময়ে একমাত্র কন্যার চিকিৎসার জন্য আসেন রায়বাহাদুর মহারাজ শ্রী দীপেন্দ্রনারায়ণ পাল চৌধুরী। তিনি আগে থেকেই মহারাজ ও চৌধুরী ছিলেন। ইংরেজ সরকার বাহাদুরকে তৈলাক্ত করে রায়বাহাদুরও হয়েছিলেন। তাঁর নয়নের মণি একমাত্র বালিকা কন্যা কোনো এক দুরারোগ্য ব্যাধিতে দীর্ঘদিন ভুগছিলেন। মেডিকেল কলেজের প্রফেসর ব্রিটিশ ডাক্তার কেসটি রেফার করেন তার প্রিয় ছাত্র নীলের দাদুর কাছে। আশ্চর্যজনকভাবে নীলের দাদু মেয়েটির অসুখের সিমটম দেখে সঠিক ডায়াগনোজ করতে পেরেছিলেন এবং তার সুচিকিৎসায় খুব সহজেই মাস দুয়েকের মধ্যে মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল। খুব স্বাভাবিকভাবেই রায়বাহাদুর মহারাজ দীপেন্দ্রনারায়ণ অর্থের ব্যাপারে কোনো কার্পণ্য করেননি। উপরন্তু তার কন্যাটিও আরোগ্য হবার খুশিতে তার ডাক্তার কাকুকে নিজের হাতে উপহার দিয়েছিলেন এই সোনার কাজললতাটি, যেটি একটি হেমকান্ত মিন। এই ঘটনার পরে নীলের দাদুকে আর পিছন ফিরে তাকাতে হয়নি কোনো দিন। এরপর সাফল্য আর উন্নতির সকল সোপান তিনি খুব সহজেই পার হতে পেরেছিলেন। তার চিকিৎসার সাফল্য পরিচিত মহলে তাকে রাতারাতি প্রায় লেজেন্ড বানিয়ে তুলেছিল এবং তাকে ধন্বন্তরী বলে সবাই মেনেও নিয়েছিল বঙ্গ সমাজে। এরপরই তিনি এই বাড়ি বানিয়েছিলেন, দুর্গাপুজো চালু করেছিলেন এবং সৃষ্টি করেছিলেন ইতিহাস। বৌদি, এসব কথা কি ওই ডায়েরিগুলোতে লেখা আছে? আপনি এত সব কি করে জানলেন? সত্যি বলতে আমিও জানতাম না এত কাহিনী। মহারাজের মেয়ের চিকিৎসা এবং ওই সোনার কাজললতা পাওয়ার ইতিহাস, আমি ভেবেছিলাম দাদুই ওটা বানিয়েছিলেন। মা,
তুমি জানতে? তা আমি জানতাম, তোর বাবার মুখে শুনেছিলাম, তবে ওই নামটা মতো মনে ছিল না। যে কোনো স্বনামধন্য প্রতিভাবান মানুষের ঘরে জন্মালে ছেলে মেয়েকে একটা বাড়তি চাপের মধ্যেই বড় হতে হয়। পাড়া প্রতিবেশী, স্কুল কলেজ, কাজে কর্মে যে কোনো সাফল্য বা ব্যর্থতা সকলেই মেপে নেয় তার বাবা বা মায়ের নামে। ক্লাসে ফার্স্ট হলেও সকলে বলবে, হবে না, কার ছেলে দেখতে হবে তো। আবার ব্যর্থ হলে লোকে বলবে, অমন মায়ের মেয়ে হয়েও এমন হাল। অর্থাৎ ভালো হোক বা মন্দ, বাবা বা মার নামের সঙ্গে জুড়ে যায় ছেলে মেয়েদের সব কাজের হিসেব। মেসোমশাইয়ের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। লেখাপড়ায় ভালোই ছিলেন, কিন্তু তার স্বাভাবিক ব্যক্তিত্বের বিকাশ কোনোদিনও হয়েই উঠতে পারেনি। তিনি খুব ভালো করেই জানতেন মেডিকেলে পড়ে ডাক্তারি প্রফেশনে গেলে এ সমস্যা আরও বাড়বে, কারণ এই প্রফেশনে বাবার নাম তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। অন্য কোনো পেশায় গেলে সেটা অনেকটাই কম হতে পারত, কিন্তু অন্য পেশায় যাবার ইচ্ছে হলেও তিনি বাবাকে সাহস করে সেটা বলতে পারলেন না। কাজেই তিনি ডাক্তারই হলেন। ভালো স্টুডেন্ট বলে উতরেও গেলেন সব কটা ধাপ, কিন্তু তারপরে প্র্যাকটিস জমাতে পারলেন না, অথবা চাইলেন না। তিনি ঢুকে পড়লেন কলেজের অধ্যাপনায় আর ডুবে রইলেন বইয়ের রাজ্যে। এমনকি সংসারেও তার বাবার ব্যক্তিত্ব এতটাই প্রকট ছিল, সেখানেও সারা জীবন তিনি বাবার সন্তান হয়েই রইলেন, অনেকটাই অনভিজ্ঞ, কাজেই অনেকটাই নির্লিপ্ত। তোকে তো যতই দেখছি ততই অবাক হচ্ছি রে মা। তা এইসবও কি ওই ডায়েরিতেই লেখা আছে? না না, তাহাই লেখে নাকি কেউ। আপনাদের কথা শুনে আর ডায়েরির কিছু কিছু মন্তব্য থেকে এমন একটা ধারণা আমার তৈরি হয়েছে। অবশ্য জানি না ভুল না ঠিক। ভুল মানে? কি বলছিস মা? এতদিন তার সঙ্গে ঘর করেও মানুষটাকে এমন অন্তর থেকে বুঝিনি রে মা। সংসারের ছোটোখাটো ব্যাপারে কতদিন কত মনোমালিন্য হয়েছে। এমন বুঝলে মানুষটাকে আর একটু ধৈর্য দিয়ে। মাসিমা, আপনি এভাবে ভাববেন না। আমি একজন তৃতীয় ব্যক্তি, নিরপেক্ষ চোখে আমি ওর সম্পূর্ণ জীবনটাকে যেভাবে দেখলাম সেটা আপনাকে বললাম। কিন্তু দৈনন্দিন জীবনের টানাপোড়েনে, সুখে দুঃখে, আনন্দে কান্নায় আপনি যেভাবে তাকে দেখেছেন সেভাবে কারোর পক্ষেই দেখা সম্ভব নয়। কাজেই প্লিজ আমার কথাটা একদম আক্ষরিক অর্থে নিলে আমি বলবো, আমি আপনাদের ঠিক বোঝাতে পারিনি ওর মানসিক যন্ত্রণাটা। আমাদের জীবনের কোনো কিছুই নিছক অঙ্কের হিসেবে চলে না মাসিমা, তাই তো আমরা মানুষ। এই দেখুন মাসিমা, আমার কিন্তু খুব খিদে পাচ্ছে, চাল ভাজার খিদে, তার সঙ্গে চা। নীল কিন্তু বলছে আপনি না বললে খাওয়াবে না। প্লিজ মাসিমা, আপনি বলুন। তুই পারিসও বটে শোভা। তোর কথা রত্না আর নীলুর মুখে অনেক শুনেছি, কিন্তু সে বড়ই কম, দেখছি অনেক বেশি। এই তো আপনিও স্বীকার করলেন তো যে আমার সম্বন্ধে কম বলে, তার মানে কীরকম কিপটে। নীলু, এখনো খবর দিলি না? বসে বসে নিজের বদনাম শুনছিস? বৌদির কথায় কান দিও না মা। হারুদাকে অলরেডি আমার বলাই ছিল, মিসড কল দিলেই চাল ভাজা মাখা আর চা বানাতে। মিসড কল দিয়েছি অন্তত মিনিট 5 হয়ে গেল, এসে যাবে এক্ষুনি। চাল ভাজা মাখা শেষ করে মা চায়ের কাপে চুমুক দিয়ে আবার বলতে শুরু করলেন। নীলের দাদু অনেক টাকা উপার্জন করেছিলেন, কিন্তু তার কাছে এই সোনার কাজললতাটি ছিল তার সাফল্যের স্বীকৃতিস্বরূপ একটি ট্রফি। এই জিনিসটি তাকে আত্মতৃপ্তি দিত খুব।
তাই এত দামি জিনিসটি বাড়িতে রাখা বিপজ্জনক বুঝেও তিনি কোনো দিন নিজের কাছছাড়া করেননি। আজীবন নিজের ঘরে সিন্দুকের মধ্যেই রেখেছিলেন তিনি। হয়তো মাঝে মাঝে দরজা বন্ধ করে হাতে নিয়ে খুব সাবধানে দেখতেন জিনিসটা। তিনি মারা যাবার পর সোনার কাজললতাটি মেসোমশাইয়ের হাতে তুলে দেন তার মা। এই কাজললতাটি মেসোমশাইয়ের কাছে কিন্তু হয়ে উঠল মস্ত বিড়ম্বনা। তিনি এটা হাতে পেয়ে খুব বিপন্ন বোধ করলেন। কোথায় এবং কিভাবে এটিকে নিরাপদে রাখা সম্ভব সেই চিন্তাতেই তার রাতের ঘুম ছুটে গেল। অনেক ভেবেচিন্তে তিনি সিদ্ধান্ত নিলেন এটিকে ব্যাংকের ভল্টে রাখার। ব্যাংকের ভল্টে? হ্যাঁ, ব্যাংকের ভল্টে, কলকাতায় নিউ আলিপুরের একটা ব্রাঞ্চে, প্রয়াগ ব্যাংক। আর তার চেয়েও আশ্চর্য ব্যাপার হলো এই খবরটা তিনি কাউকেই, এমনকি মাসিমাকেও স্পষ্ট করে বললেন না। এই গোপনীয়তার একটাই কারণ, তিনি ভীষণ বিপন্ন বোধ করেছিলেন। কোনো ক্রমে যদি কোনো উটকো লোকের কানে আসে এর অস্তিত্বের কথা, বিপদে পড়তে পারেন তিনি এবং তার পুরো পরিবার। তাই এত গোপনীয়তা। ঠিকই বলেছিস শোভা মা। নিউ আলিপুরের আমাদের বাড়ির কাছেই বসুধা ব্যাংকে আমাদের একটা ভল্ট ছিলই। সেখানে আমার আর বৌমার গয়নাপত্র আজও রাখি আমরা। কিন্তু যে ব্যাংক তুই বললি, সেখানে আমাকে সঙ্গে নিয়ে ওর বাবার একটা ভল্ট খুলিয়েছিল জয়েন্টলি। ওর দাদু মারা যাবার কিছুদিন পরেই, তুই বলাতে এখন আমার মনে পড়ল। আমি জিজ্ঞেস করেছিলাম, একটা তো রয়েইছে, আবার ভল্ট নিয়ে কি হবে? ওর বাবা বলেছিল এমনি থাকা ভালো একটা। ওর বাবার নেহাত খামখেয়াল ভেবে আমিও আর তেমন মাথা ঘামাইনি। হ্যাঁ মাসিমা, সে সময় আপনার হাতে উনি চাবিটাও দেননি। চাবিটা দিয়েছিলেন নীলের বিয়ের পর। আপনাদের পরিবারের পরম্পরা অনুযায়ী রত্নার হাতে কাজললতাটি আনুষ্ঠানিক সমর্পণের পর তিনি আবার ওটিকে ব্যাংকে রেখে আসেন এবং তারপর চাবিটি আপনাকে গচ্ছিত করেন। আচ্ছা বৌদি, এত মূল্যবান জিনিসটার ঠিক কত দাম, তার কোনো হদিশ বলতে পারেন? হদিশ দিতেই পারি, সঠিক বলা সম্ভব নয়। তোমার দাদার মোবাইলে গুগল সার্চ করে যা দাম জানতে পারলাম, তাতে আমার ধারণা 30-40-এর কম নয়। 30-40 হাজার? তোর বোকা, লাখ। 30-40 লাখ? তারও বেশি হবে হয়তো। রূপোর বডির ওপর 160 গ্রাম 18 ক্যারেট সোনার পাত দিয়ে মোড়া এই মাছের চোখে বসানো আছে দুটো রুবি, বার্মিজ রুবি। 8.5 বাই 7.5 মিলিমিটার তার সাইজ। গুগল সার্চ করে আমি যা দাম পেলাম, তাতে এই রুবি, সোনা আর রূপোর দাম আমি ধরেছি। কিন্তু এছাড়াও আছে জিনিসটার আর্ট ভ্যালু এবং অ্যান্টিক ভ্যালু, যেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। অনেকক্ষণ কেউ কোনো কথা বললেন না। জিনিসটা দামি সকলেই জানতেন, কিন্তু এতটা দামি কেউ কল্পনাও করে উঠতে পারেননি। সকলের মুখের দিকে তাকিয়ে মা আবার বললেন, আপনারা জানতেন না এই সোনার মাছের এত দাম হতে পারে? মেসোমশাই কিন্তু জানতেন, তাই তিনি ঘরে রাখার কোনো ঝুঁকিই নেননি, রেখেছিলেন ব্যাংকে। আর পাছে 5 কান হয়ে কোনো বিপদ ঘটে যায়, এই ভয়ে কাউকেই খোলসা করে বলতেও পারেননি। তবে তাঁর ডায়েরিতে সব লিখে রেখে গেছেন, সরাসরি নয় যদিও, সংকেতে। ওই ডায়েরি পড়ে আপনি সব কথা জেনে গেলেন, আর আমি ভেবেছিলাম ওগুলো রাবিশ। ভাগ্যিস আমরা কেউ ফেলে দিইনি, দিলে আজ এত সব খবর আমরা জানতেও পারতাম না। এ ঘর সে ঘর খুঁজে খুঁজে হয়রান হয়ে আমরা সব ধরিয়ে নিতাম ওটা চুরি হয়ে গেছে। কিন্তু সংকেতগুলো কি বলুন তো বৌদি? নীল,
এখন আর নয়, চলো, সন্ধে হতে চললো, আরতির সময় হয়ে যাবে। ঠাকুর দালানে যাই, আরতি সেরে আবার বসা যাবে। এ হে, একেবারে ঠিক বলেছিস মা, তোর কথায় একদম বুঁদ হয়ে গেছিলাম। ছি ছি ছি, অনেক দেরি হয়ে গেল। চল চল, আরতির জোগাড় করি। ও বৌমা, চলো চলো। আরতির পর আবার শুরু হবে শোভা মায়ের সভা। আরতি শেষে ঠাকুর প্রণাম করে আমরা যখন উঠতে যাব, সকালের নিতাই আবার নীলকাকুর মাকে ডাকলো। বসেন বসেন মা ঠাকরেন, বসেন। এখন গান বেঁধেছি, শোনেন। নবমীর পুজোও শেষ, আরতিও শেষ, আর তো কেবল রাতটুকুন। রাত পোয়ালেই কাল জগজ্জনের বিদে কাল। সে নিয়ে মা মেনকার খুব বিষেদ। তার চোখে জলের ধারা। তিনি কন্যের জড়ায়ে ধরে কইছেন, এই তো সেদিন এলি উমা, এরই মধ্যে আসি তোর বিদায় বাণী। তোর বিদায় বাণী শুনে আমি অশ্রুধারে ভাসি। এই তো সেদিন এলি উমা, এরই মধ্যে আসি। চুপটি করে বস দেখি মা, চুলগুলি দি বেঁধে কনক বরণ হলো কালী শিবের ঘরে রেঁধে। চুপটি করে বস দেখি মা, চুলগুলি দি বেঁধে কনক বরণ হলো কালী শিবের ঘরে রেঁধে। রাজার কন্যে ছিলি হলি দিগম্বরের দাসী। এই তো সেদিন এলি উমা, এরই মধ্যে আসি। তোর বিদায় বাণী শুনে আমি অশ্রুধারে ভাসি। বাতাসে শিউলির গন্ধ, সামান্য হিমের পরশ লাগা বাতাস, শরতের পরিষ্কার আকাশে ঝকঝক করছে নবমীর শশী। দূরে কোথাও গ্রামে দু একটা কুকুরের ডাক, আর কোনো শব্দ নেই। এই পরিবেশে গানটা মনকে স্পর্শ করে গেল। আমার চোখের সামনে থেকে একটা পর্দা যেন সরে গেল। না, আর যাই হোক, কলকাতায় হাজার মণ্ডপ ঘুরে ঘুরে তাজ্জব হয়ে গিয়েছি বারবার, কিন্তু এমন ব্যাকুল হয়নি কোনোদিন। মা ঠিকই বলেছিলেন, এ পুজো একদম অন্য পুজো। নিতাইয়ের গান শেষ হবার পরেও তার রেশ যেন রয়ে গেল সর্বত্র। কিরে, কি হলো তোর? চোখে জল এসে গেল না? এই হচ্ছে বাংলার মুখ, বাংলার পুজো, অনুভবের অনুভাবের। দেখেছিস গুটকু, তোর বাবাও কম যায় না। আমরা বকবক করে হয়রান হই, আর তোর বাবা এক কথায় কি সুন্দর বুঝিয়ে দিল সম্পূর্ণ পরিবেশটা। অনুভাব, অদ্ভুত বলেছ। ভুটকু, একটা কাজ করতো বাবা, আমার ডায়েরিটা আমার মাথার বালিশের তলায় আছে, ওটা নিয়ে আয় না একটু চট করে। এখনই তো মাসিমার ঘরে ডাক পড়বে সংকেতের হদিশ নিয়ে। নীলকাকুর মায়ের ঘরে আবার আমরা জমায়েত হলাম 8:45 নাগাদ। বাড়িতে বানানো গরম গরম বেগুনি আর সঙ্গে চা। আমি চা খাই না, তবে বেশ অনেকগুলো বেগুনি খেয়ে ফেললাম। দিব্যি লাগলো খেতে। চায়ে চুমুক দিয়ে মা তার ডায়েরি খুললেন। অনেকগুলো পাতা উল্টে তিনি এক জায়গায় থামলেন। মুখ না তুললেই বললেন, হেমকান্ত মিনা, হিয়ারিং প্লেট, ভিলেজ 66 কে, রাত 18টা, রূপসা মাঝি উইথ রেড আইজ, কনজাংটিভাইটিস, চুনিলাল ভার্মা, এজ 75,
85 0.DI গ্রাম। প্রাকৃতিক ও চিকিৎসাই হয়নি। মেসোমশাই সমস্ত নাম, অসুখের নাম অথবা যাই কিছু লিখেছেন এই ডায়েরিতে সমস্তই ইংরেজিতে, কিন্তু এর মধ্যে দুজনের ক্ষেত্রে তিনি বাংলা ব্যবহার করেছেন। আর রূপসা মাঝির চোখ লাল হয়েছে কনজাংটিভাইটিস লিখেও তিনি দ্বিধায় রয়েছেন কেন। আর আমরা ডাক্তার না হয়েও বুঝতে পারছি অসুখগুলো কেমন যেন, মোটেই বিশ্বাসযোগ্য কোনো অসুখ নয়। প্রথমেই বলি, হেমকান্ত মিনা রাজস্থানী নাম, তার হিয়ারিং প্লেট হয়েছে, সে আবার কি অসুখ? কিন্তু এটাকে বাংলা করলে দাঁড়াবে সোনার প্লেট, সোনার পাত। তালবস্যটাকে দন্তস্ব ভাবলে কিন্তু আমরা সূত্রটা বেশ পেয়ে যাচ্ছি। এরপরে চট করে ধরে ফেলতে অসুবিধা হয় না। আকার বাদ দিলে রাজস্থানী ভদ্রলোক আসলে হেমকান্ত মিন, মানে সোনার বরণ মাছ, সোনার পাত। এরপর আসছে ভিলেজ, মানে গ্রাম। গ্রামের নাম শাষষ্ঠী। গ্রামের এমন নাম হতে পারে? কে জানে, হতেও পারে। বিপুলায় পৃথিবীর কতটুকুই বা জানি, কিন্তু ষষ্ঠী মানে 160 হলেও তো হতে পারে। আর গ্রাম যদি ধরি ওয়েটের ইউনিট, তাহলে কি দাঁড়ালো? সোনার বরণ মাছ, সোনার পাত, গ্রাম 160। এই অবধি বুঝে ফেললে বাকিটা নিয়ে ভাবতেই হয় না। কারণ বাঙালিরা অন্তত 18টা মানে সন্ধে 6টাকে খামোকার রাত বলবে না। আসলে ওটা ক্যারেট, 18 সোনার পরিমাণ। প্রথমটা বুঝে নেওয়ার পর পরেরটা বেশ সহজ হয়ে যায়। রূপসা মাঝি লাল চোখের কোনো মেয়েই নয় মোটেই। রূপো মাঝে, মানে মাঝখানে রূপো, যেটা সোনার পাতে মোড়া, আর তার চোখটা লাল। কনজাংটিভাইটিস মোটেই না। 3 নম্বরের ভার্মা সাহেব ইউপি বা বিহারের কোনো ভদ্রলোক নন, তিনি বরং বিদেশি, মায়ানমার, যার পুরনো নাম ছিল বার্মা। আজও সেরা চুনির উৎস হিসেবে বার্মার নামই বলা হয়, বার্মিজ রুবি। কাজেই চুনিলাল ভার্মা আসলে বার্মিজ চুনি, যার রং লাল। এরপরে একটু কনফিউশন ছিল। এজ 75-85, মানে কি অত বছরের পুরনো? 0. ডাইগ্রামটাই বা কি? প্রাকৃতিক মানে ন্যাচারাল, আর চিকিৎসাই হয়নি মানে তো আনট্রিটেড। তার মানে চুনিটা ন্যাচারাল আর আনট্রিটেড। কিন্তু মাঝের শব্দগুলো বোঝা যাচ্ছে না। নীল, তোমার দাদার মোবাইলে গুগল ঘেঁটে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। এজ আসলে এজ নয়, ওটা হলো EDGE, মানে চুনির সাইজ 7.5 by 8.5 মিলিমিটার। ওজন 0.2 গ্রাম, মানে 0.2 গ্রাম। ব্যাস, আর সমস্যা নেই। পুরো ব্যাপারটা এবার সবটা মিলে হলো সোনার বরণ মাছ, মাঝখানে রূপো, 18 ক্যারেট, 160 গ্রাম, সোনার পাতে মোড়া, চোখ দুটো লাল বার্মিজ চুনি, আয়তাকার সাইজ 7.5 by 8.5 মিলিমিটার, প্রত্যেকটার ওজন 0.2 গ্রাম, ন্যাচারাল অ্যান্ড আনট্রিটেড। আসলে প্রেশাস স্টোনের ব্যাপার স্যাপারগুলো তেমন কিছুই জানতাম না, তাই এই জায়গাটায় একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। না বৌদি, এই ধাঁধার সমাধান আমার বাবা এলেও করতে পারতেন না। আরে কি বলছো নীল, এই ধাঁধাটা তোমার বাবাই তো বানিয়েছিলেন। তাও তো বটে, ঠিকই বলেছেন সমরেশদা। তবে যাই বলুন,
বৌদির জবাব নেই। এবারে ব্যাংকের চাবির ব্যাপারটা বৌদি। হ্যাঁ ভাই বলছি। বলার আগে আমি মেসোমশাইয়ের অন্য একটা ডায়েরির এই অংশটি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। একটু ভাবলে আপনারাও বুঝে যাবেন ইঙ্গিতটা। কলেজে অধ্যাপনা করার জন্য 4 বছর 3.5 মাস এলাহাবাদবাসী হইয়াছিলাম। বহুদিনের সাধও ছিল এলাহাবাদের সঙ্গম চাক্ষুষ করিবার। যে স্থানে গঙ্গা, যমুনা ও সরস্বতী 3 স্রোত ধারায় মিলন ঘটিয়াছে, সে স্থানে অবগাহন করিয়া পুণ্য সঞ্চয় করিবার সে স্বাদ পূরণ হইল। কিন্তু অবসর পাইলে সঙ্গম তীরে অলস সময় কাটাইতেও বেশ লাগিত। পুস্তকে পড়িয়া, লোকমুখে শুনিয়া যাহা কল্পনা করিয়াছিলাম, তাহা সবটাই যে পূরণ হইয়াছিল এমন নহে। তথাপি মনোবাসনা পূরণ হইল এ মতো বলিতেই পারি। সঙ্গমের তীরে দাঁড়াইয়া তাহার বিস্তার দেখিয়া যার পর নাই মুগ্ধ হইতাম। গঙ্গা ও যমুনা মৃদুমন্দ স্রোতে প্রবাহিতা। গঙ্গার গৈরিক প্রবাহ অপেক্ষা যমুনার প্রবাহ অনেকটাই স্বচ্ছ। তৎকারণবশত যমুনার জল কিঞ্চিত নীলাভ দেখাইয়া থাকে। জানি না ইহার পিছনে আজন্ম লালিত নীল যমুনার রোমান্টিক রং অবচেতন মনে মিশিয়া রহিয়াছে কিনা। কারণ শ্রীমতী রাধারানী ও গোপ বালক পরম শ্রীমান কানুর ভালোবাসায় বিধুর হইয়া এই যমুনা যুগ যুগান্ত হইতে প্রবাহমান। ত্রিবেণীর 2 বেণী প্রত্যক্ষ করিলাম। অন্য বেণী সরস্বতী নদী বহুকাল পূর্বেই অন্তঃসলীলা হইয়া লোকচক্ষুর অন্তরালে প্রবাহমান। এই প্রসঙ্গে মনে পড়িল, আমাদের হুগলির ত্রিবেণী সঙ্গমেও সরস্বতী নামী একটি অন্তঃসলীলা নদীর কথা শুনিয়াছিলাম। সে কথা মনে স্মরণে আসিতে এলাহাবাদের সঙ্গম তীরে দাঁড়াইয়া মনে হইল, ইহার মধ্যে কোনো গূঢ় অর্থ লুকাইয়া নাই তো। গঙ্গা আমাদের সমগ্র উত্তর ভারতের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এবং ভবিষ্যৎও বটে। যমুনা আমাদের প্রেম ও ভক্তির ইতিহাস তো বটেই, কিন্তু ভবিষ্যৎ কিনা তাহা ভাবিকালই বলিতে পারিবে। কিন্তু বিদ্যাস্বরূপা সরস্বতী আমাদের সনাতন ভারতীয় জ্ঞান ও দর্শনের ইতিহাস হইলেও অধুনা অন্তঃসলীলা হইয়া বহমান এবং তাহার ভবিষ্যৎ বড়ই অনিশ্চিত। এই 3টি নদীর ত্রিধারার গর্ভে যেন সঞ্চিত হইয়া আছে আমাদের সনাতন ভারতের অমূল্য জ্ঞান ভাণ্ডার। এই সকল গভীর তত্ত্ব কথা চিন্তা করিতে করিতে একটি কবিতা মনে আসিল, তাহা এইরূপ। এলাহাবাদের প্রয়াগ তীরে গঙ্গা যমুনা বহে চলে ধীরে, গর্ভে তাহার সঞ্চিত বহুমূল্য ধন। রুদ্ধ কক্ষ খুলিবে কি কেহ, মনে জাগে মোর ঘোর সন্দেহ। চিন্তা বিকল হইতেছে মোর মন, হারাইয়া যদি যায় সেই চাবি। 7 সতেরং বসে বসে ভাবি, বড় ক্ষতি হবে হায় অপূরণ। তাহলে বুঝতে পারলেনই, নদী তীরের ইংরেজি ব্যাংক, রিভার ব্যাংক। প্রয়াগ তীরে মানে প্রয়াগ ব্যাংকে। গর্ভে তাহার সঞ্চিত বহুমূল্য ধন। এর আগে 3টি নদীর প্রবাহের সঙ্গে ভারতের সনাতন জ্ঞান আর ঐতিহ্যের ভাণ্ডার হিসেবে যেন প্রয়াগ গর্ভকে তুলনা করেছেন। সেটাও যেমন সত্যি, প্রয়াগ ব্যাংকের ভল্টে গচ্ছিত রাখা তাঁর সোনার কাজললতাটিও একই রকম বহুমূল্য ধন। সেই ভল্ট কে খুলবে, সেই চিন্তায় তিনি উতলা। যদি এই ভল্টের চাবিটি হারিয়ে যায়, তাতেই বা কী হবে? এই নিয়ে তিনি 7-5 বা 7-17 ভাবতে পারতেন, কিন্তু তিনি ওসব না ভেবে 7-17 ভেবেছেন কেন? আমরা ছোটবেলায় নামতা পড়েছিলাম 7-17 119। তাহলে
ওটা কি চাবির নম্বর? মনে হচ্ছে তাই। আর মাসিমাও তাই বললেন, চাবির নম্বর 119। দিদি ভাই, আমার মাথা আজ এর বেশি আর নিতে পারবে না। আজ এই পর্যন্তই থাক। কাল কচি পাঠার ঝোলের সঙ্গে বাকিটা না হয় হবে। ওদিকে আমার কন্যা দুটিও টিভি দেখতে দেখতে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। ওদের ঘুম থেকে তুলে খাওয়াতে আমার ঘুম ছুটে যাবে। কাজেই আমি উঠলাম দিদি ভাই। সেই বরং ভালো। ভুটকু, যা তো বাবা, ডায়েরিটা রেখে দিয়ে আয়। রত্না, চলো আমিও যাই তোমার সঙ্গে। আমাদের খুব অন্যায় হয়ে গেছে সত্যি। মেয়ে দুটো পুজো বাড়িতে এসে কোথায় মজা করবে তা নয়, বড়দের জ্বালায় টিভি দেখে সময় কাটাচ্ছে। চলো চলো। নীলকাকুর মার একান্ত আন্তরিকতার জন্যই হোক কিংবা বর্ধমানের বিখ্যাত কচি পাঁঠার মাংসের লোভেই হোক, আমাদের ফেরাটা একদিন পিছিয়ে গেল। আজকে দশমী পুজো চট করে হয়ে গেল। দেবীর ঘট নড়িয়ে তীরকাঠির সুতোর বাঁধন ছিন্ন করে কৈলাসে ফেরার জন্য দেবীকে মুক্ত করে দেওয়া হলো। বিকেলে সিঁদুর খেলা, প্রতিমা বিদায় এবং বিসর্জন। পুজো শেষে আর কোনো পিছুটান নেই। আমরা সকলে নীলকাকুর মায়ের ঘরে আবার জড়ো হলাম। সমরেশদা, বৌদি যেমন বললেন, এতদিন পরে আমরা গেলে আমাদেরকে ব্যাংকের ভল্ট খুলতে অ্যালাউ করবে তো? কেন দেবেন নীল? মাসিমা তো জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার। আগে মেসোমশাইয়ের ডেথ সার্টিফিকেটটা ব্যাংকে জমা করা দরকার। মাসিমা আর তুমি তোমাদের ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে গেলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর ব্যাংক যদি কোনো সাকসেশন ডিক্লারেশন চায় তখন নোটারি সার্টিফিকেট জমা করতে হবে, বা লোকাল কাউন্সিলর কিংবা তোমাদের এলাকার এমএলএর থেকে সার্টিফিকেট নিয়ে জমা করতে হবে। ও দাদা, আপনাদের ওসব আইন কানুন আলোচনা এখন থাক। এখন দিদি ভাইয়ের কথা শুনি। আচ্ছা বেশ, আজ তবে ডায়েরির বাকি অংশটা তোমাদের পড়ে শোনাই। এক যে ছিল রাজা, যত না তাহার রাজ্য, তাহা অপেক্ষাও ভারী ছিল তাহার নাম ও উপাধি সমূহ। সে নামের মধ্যে কত কি যে রহিয়াছে তাহা ভাবিলে আশ্চর্য হইতে হয়। যেমন ধরা যাওক, কাহারও নাম দীপু, বেশ নাম। দীপ মানে আলোকবর্তিকা, আদর করিয়া দীপু, ভালোই নাম। কিন্তু এ নামে রাজা হওয়া চলিবে না। কাজেই দেবরাজ ইন্দ্রকে আনিতে হইবে, তাহাকে সেরা করিয়া তুলিবার নিমিত্ত। তাহা না হয় হইল, কিন্তু তাহাতেও স্বস্তি নাই। সেরা আলোকবর্তিকাটিকে একেবারে ভগবানের সহিত জুড়িতে পারিলে কেমন হয়? বেশ হয়। তবে কোন ভগবান? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ত্রিদেব থাকিতে অন্য ভগবানে যাই কেন? আবার ত্রিদেবের মধ্যে বিষ্ণু সর্বাপেক্ষা লীলাময়। তাহার বিশ্বরূপ, তিনি 9 বার অবতার রূপে অবতীর্ণ। আর একবার তাহার আসিবার কথা শাস্ত্রে লিপিবদ্ধ রহিয়াছে। তবে আর কি, বিষ্ণু ভগবানকেই সাব্যস্ত করা যাওক। তবে তাহার 78 শত নামের মধ্যে নারায়ণ নামটি সর্বত্র সুন্দরভাবে মানাইয়া যায়। সাধু প্রাতে গঙ্গা স্নান করিয়া নারায়ণ নাম স্মরণ করিয়া থাকেন, সে সুন্দর। পাপী রাত্রে পাপকর্ম সমাধা করিয়া আনন্দে নারায়ণ নাম সহযোগে হস্ত প্রক্ষালন করে, সেও বেশ। আর রাজার তো রজগুণ, সত্য এবং তম 2 গুণেরই সমাহার। কাজেই নারায়ণ নামটি সুচারু হইবে। যাহা হোক, নাম তো অবশেষে সাব্যস্ত হইল। ইহার পর আসিবে উপাধি। বঙ্গভাষায় উপাধি কি কম পড়িয়াছে? রাজা যদি হইতে হয় তবে মহারাজা না হই কেন? প্রবাদও আছে, মারিত গণ্ডার। অতএব মহারাজ উপাধি প্রাপ্তিতে কোনো বাধা নাই। এইবার প্রয়োজন পদবী। পদবীতে প্রাচীন বঙ্গ রাজবংশের স্পর্শ থাকিলে জনসাধারণের সমীহ আদায় সহজ হয়। বঙ্গ রাজাদের মধ্যে পাল, সেন, আদিসুর, শশাঙ্ক কত রহিয়াছে। ইহাদিগের মধ্যে সমধিক প্রসিদ্ধ রাজা ছিলেন পাল রাজারা। তবে আর চিন্তা করিও না,
ওই পালই সাব্যস্ত করিয়া লও, আর সঙ্গে একখানি চৌধুরী জুড়িয়া দিলে দেখিবে নামখানি রাজ্যের ক্ষুদ্র সীমানা ছাড়াইয়া পররাজ্যেও হানা দিতেছে। সেই রাজা সুদীর্ঘ নামের ভার বহন করিয়া ক্ষান্ত হইলেন না। আরো বড় রাজা ইংরেজ সরকার বাহাদুরকে তৈলাক্ত করিয়া রায় বাহাদুর উপাধি হাসিল করিয়া বিস্তর বাহাদুরি দেখাইলেন। বলা বাহুল্য, এই বাহাদুরির নিমিত্ত তাহাকে যত সরিষার তৈল সিঞ্চন করিতে হইয়াছিল, ততই তাহার প্রজাদিগকে সরিষার ফুল দর্শন করিতে হইয়াছিল। এহেন মহারাজের একমাত্র দুলালি অসুস্থা হইলে মহারাজ অশুদ্ধ হইয়া যায় বই কি। রাজ্যের ব্রাহ্মণ, বৈদ্য অথবা কবিরাজদের উপর কতখানি ভরসা করা যায়? আম জনগণ ইহাদিগের উপর ভরসা করিয়া বাঁচিতে হয় বাঁচুক, মরিতে হয় মরুক, তাতে কি এমন ইতর বিশেষ ঘটে? কিন্তু রাজকন্যার জন্য রাজধানী কলকাতার সেরা সাহেব ডাক্তার না হইলে চলিতে পারে না। সাহেব ডাক্তারের কি মতি হইল বলিতে পারি না। তিনি দেশজ ডাক্তার নবরূপী নারায়ণকে বড় ভরসা করিতেন বলিয়া তাহার নিকট পাঠাইয়া দিলেন চিকিৎসার জন্য। সাধারণ ডিসপেপসিয়া এক বালিকার পক্ষে তেমন কিছু দুরারোগ্য নহে। কিঞ্চিত বিশেষ পথ্য, নিয়মানুবর্তিতা আর সঙ্গে সাধারণ কিছু ঔষধ নিয়মিত সেবনেই কন্যার রোগমুক্তি ঘটিল। এই ঘটনায় মহারাজা ও তাহার নয়নমণি তরায়া যার পর্ণায় আহ্লাদিত ও চমৎকৃত হইয়াছিলেন সন্দেহ নাই। তাহারা নবরূপী নারায়ণকে পূজা করিতে শুরু করিলেন বলিলেও অত্যুক্তি হয় না। নবরূপী নারায়ণের মহিমা দিকে দিকে প্রচারিত হইতে থাকিল। মৎস্যাবতার হইয়া তিনি যেন জগৎকে প্রলয় বারিধি হইতে উদ্ধার করিতে আসিয়াছেন। সেই দাম্ভিক মহারাজা আপন অগ্রজের ন্যায় স্নেহশীল হইয়া উঠিলেন, আর ভাতুস্পুত্রী সমা সেই বালিকা তাহার প্রিয় কনকাঞ্জনা ধারটি ভক্তিতে অর্পণ করিয়া দিল মৎস্যাবতারের করকমলে। মৎস্য আসিয়া ধরা পড়িল স্বেচ্ছায়। বাপরে, আমি ভেবেছিলাম এটা আজগুবি কোনো রাজা গজার গল্প। এর মধ্যে লুকিয়ে রেখে দিয়েছেন সোনার কাজললতার ইতিহাস। মা, ওই কনকান্ধার নাকি, ওটা কি? বুঝলি না? কনক মানে সোনা, আর অঞ্জন মানে কাজল বা কালি, আধার মানে পাত্র। স্কুলে পড়া সন্ধি টন্ধি সব ভুলে মেরে দিয়েছিস। কনকাঞ্জনাধার মানে সোনার কাজল লতা। সে যাগ্গে, এখানে কিন্তু একটা বিষয় খুব লক্ষ্য করার মতো। মেসমশাই তার বাবার কৃতিত্বকে এখানে মোটেই গুরুত্ব দেননি, আর যেভাবে মহারাজকে বিদ্রূপ করেছেন তাতে ওই রায়চৌধুরীদের ব্যাপার স্যাপার নিয়েও তার ভক্তিছেদ তার কোনো বালাই ছিল না। বাবার ওপর কতখানি ক্ষোভ তার মনে জমা হয়েছিল এই লেখাটা থেকে খুব স্পষ্ট আঁচ পাওয়া যায়। ব্যাস, এরপর আর আমার বলার তেমন কিছুই নেই। যা করতে হবে নীল, তোমাকে আর মাসিমাকেই এবার করতে হবে। একাদশীর দিন ভোরে আমরা রওনা হলাম কলকাতার দিকে। রাস্তায় আমরা কেউই তেমন কথাবার্তা বলিনি। আসলে আমরা সকলেই নিজের নিজের মতো করে ভাবছিলাম এই কটা দিনের কথা। পুজো, গান, প্রকৃতি, সূর্যোদয়, সূর্যাস্ত, নীলকাকুদের আপ্যায়ন, আর নিশ্চয়ই হেমকান্ত মিনের কথা। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, এবারে মায়ের পারিশ্রমিক কত হতে পারে বলে তোমার মনে হয়? সেবার তো হিরে বসানো সোনার হার পেয়েছিল ভীষণ মামার মায়ের কাছে, তাও তো মাত্র 3.5 লাখ টাকার গয়না উদ্ধার করে। এবার তো 40 লাখ বা তারও বেশি। কি জানি, দিতেও পারে, নাও পারে। চেনাশোনার মধ্যে তো টাকা আর নেওয়া যায় না। আর নীলদের তো আর সোনার দোকানও নেই যে একখানা সোনার গয়না গড়িয়ে দেবে। আমার পারিশ্রমিক যথাস্থানে রাখা আছে। তার মানে? কোথায়? প্রয়াগ ব্যাংকের ভল্টে। এই, কি করে জানলে?
ডায়েরিতে লেখা আছে নাকি? হুম, ও মা, কি লেখা আছে? ধাঁধা। বলো না মা, কি ধাঁধা? পথের শেষে যে জন এসে খুলে দিবে রুদ্ধদ্বার, আসুক সিদ্ধি আসুক ঋদ্ধি, গুণীর গুণে 2 2 4। আর কিছু থাক কিংবা না থাক, বুদ্ধি আছে সাকুল্যে, আর আসল কদর প্রাপ্য কনক মূল্যে। ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক, হোক সে বৈশ্য শূদ্রা, করে সেলাম রেখে দিলাম 4টি সোনার মুদ্রা। বুঝলে কিছু? না বুঝলে এখন থাক, প্রয়াগ ব্যাংকের ভল্ট খুললে বুঝিয়ে দেব। বারে, তাহলে তুমি এটা বললে না কেন নীল কাকুদের? ধুর বোকা, নিজের কথা আগে থেকে ঢাক ঢোল পিটিয়ে বলতে আছে। বলবো যথাসময়ে, সে পরে দেখা যাবে। লক্ষ্মী পুজো সেরে 2 দিন পরে নীল কাকুরা কলকাতায় ফিরলেন। ফিরেই প্রয়াগ ব্যাংকে দেখা করে কথাবার্তা বলে সব ঠিক করে ফেললেন। নীল কাকু আর নীল কাকুর মা ব্যাংকে গিয়ে ভল্ট খুলে নিয়ে এসেছেন 2টো বাক্স, একটা বড় আর একটা ছোট, আর সঙ্গে একটা খামের মধ্যে সাদা কাগজে নীল কাকুর বাবার হাতে লেখা একটা কবিতা। বড় বাক্সে আছে সোনার কাজললতা, আর ছোট বাক্সে আছে 4টে সোনার কয়েন। বাবা শনিবারের আগে আসতে পারবেন না, কারণ বাবা সবে পুজোর ছুটিতে প্রায় 7-8 দিন ছুটি নিয়েছিলেন। তার উপর নীলকাকু এখনও অফিস জয়েন করেননি। কাজে ঠিক হলো শনিবার সন্ধেবেলা আমরা 3 জনে নীলকাকুদের নিউ আলিপুরের বাড়ি যাব। সেখানে সোনার কাজললতা বা হেমকান্ত মিল আমাদের চাক্ষুষ করাও হবে, আর সেই সঙ্গে সমস্ত রহস্যের জবনিকাপতন। শনিবার আমরা নীলকাকুর বাড়ি গিয়ে যখন পৌঁছলাম তখন রাত প্রায় 8:30, কারণ বাবার ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমরা পৌঁছতেই লেখাপড়া ছেড়ে ইতি আর উতি দৌড়ে এলো। আমরা আসাতে ওরা খুব আনন্দ পেয়েছে। আমরা নীলকাকুর মায়ের ঘরে গিয়ে বসলাম। কাকিমা ইতি আর উতিকে নিয়ে অন্য ঘরে চলে গেলেন ভুলিয়ে ভালিয়ে। নীলকাকু আমাদের সঙ্গেই ছিল। নীলকাকুর মা স্টিলের আলমারি খুলে লকার থেকে বের করলেন 2টো বাক্স, একটা বড় আর একটা ছোট, সঙ্গে একটা ছোট ব্রাউন রঙের খাম। সব কিছু নিয়ে নীলকাকুর মা বিছানায় বসলেন। মা বিছানাতেই বসেছিলেন। আমার অবস্থা উত্তেজনায় টান টান। নীলকাকুর মা বড় বাক্সটা খুলে মায়ের হাতে তুলে দিলেন। নীল রঙের মখমলের নরম প্যাডের ওপর শোয়ানো রয়েছে মাছটা, সোনার মাছ, লাল রুবির চোখ, সারা গায়ে আঁশের নিখুঁত দাগ দাগ দেওয়া, লেজ আর পাখনাগুলিও খুব সুন্দর মানানসই। সব মিলিয়ে দুর্দান্ত সুন্দর জিনিসটা। বাবা হাতে নিয়ে দেখে বললেন, মার্ভেলাস, ফ্যান্টাস্টিক। দামের কথা যদি ভুলেও যাই, অদ্ভুত সুন্দর, রিয়েলি এ ক্রাফট ওয়ার্ক। সত্যি আগেকার দিনের রাজা মহারাজারা সুন্দর জিনিসের কদর জানতেন। শুভামা, নীলুর বাবা আবার একটা ধাঁধা তোমার জন্য রেখে দিয়েছেন, আমি পড়ছি শোনো। পথের শেষে যে জন এসে খুলে দিবে রুদ্ধদ্বার, আসুক সিদ্ধি আসুক ঋদ্ধি, গুণীর গুণে 2 2 4। আর কিছু থাক কিংবা না থাক, বুদ্ধি আছে সাকুল্যে, তার আসল আদর আসল কদর প্রাপ্য কনক মূল্যে। ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক, হোক সে বৈশ্য শূদ্রা, করে সেলাম রেখে দিলাম 4টি সোনার মুদ্রা। আরে আরে বৌদি, আপনি এটা জানতেন? আগে বলেননি তো। এটাও কি ডায়েরিতেই পেয়েছিলেন? হ্যাঁ, ওই আর কি। শোভামা না বললেও আমি কিন্তু এটার মানে বুঝে ফেলেছি, তাই ছোট্ট বাক্সটা আমি শোভা মায়ের হাতেই তুলে দিলাম। এ আমার প্রতি আপনার আর মেসোমশায়ের আশীর্বাদ মাসিমা। বৌদি, বাক্সটা খুলে দেখবেন না ভেতরে কি আছে? আমি জানি, 4টে সোনার কয়েন, 2টো গণেশ ঠাকুরের আর 2টো মা লক্ষ্মীর ছবি। না, আপনার সঙ্গে পারা অসম্ভব। 4টে কয়েন তো বুঝলেন, কিন্তু ঠাকুরের ছবিগুলো কি করে বুঝলেন? সিদ্ধি দান করেন গণেশ ঠাকুর আর ঋদ্ধি দান করেন মা লক্ষ্মী। তাঁরাই আছেন 2 জন করে। আর কত গ্রামের কয়েন সেটা? না, সেটা লেখা নেই।
মেসোমশাইয়ের ডায়েরিতে। আর তাছাড়া সে ব্যাপারে আমার খুব কৌতূহলও নেই, কারণ আমার কাছে মেসোমশাইয়ের আশীর্বাদের মূল্য অনেক বেশি। সে আর তোকে বলতে হবে না মা, সে আমি তোকে প্রথম দেখাতেই বুঝেছিলাম। তবে ও 4টে কয়েন নীলুর বাবা দিয়েছেন, কিন্তু তুই আমাদের যে কি চিন্তামুক্ত করলি সে আমরাই জানি রে মা। আর কি সহজ করে সব মিটিয়ে দিলেন সেটা বলো মা। ঠিকই তো, তাই আমি, নীলু আর বৌমা মিলে একটা 50,000-এর চেক তোর হাতে দিতে চাই। আর এই খামে ওই 4টে সোনার কয়েনের সার্টিফিকেটটাও রাখা আছে, প্রয়াগ ব্যাংকে রেখে দিস যত্ন করে। সবকিছু মিটে যেতে আমরা সেদিন নীলকাকুদের বাড়ি ডিনার সেরেই ফিরেছিলাম। ইতি আর উতির পরের দিন রবিবার স্কুল নেই বলে জেগে রইল অনেক রাত অবধি। আর সোমবার দিন সকাল 11:30 নাগাদ নীলকাকুর মা ফোন করেছিলেন মাকে। ফোন রেখে মা আমাকে বললেন, যাক বাবা, হেমকান্ত মীনা মহাশয় আবার প্রয়াগ তীরে নির্বিঘ্নেই ঢুকে পড়েছেন। কি বুঝলি বুটকু? আপনারা শুনছিলেন কিশোর ঘোষালের লেখা হেমকান্ত মিনের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। সর্বপ্রথমে জানাই, গল্প যখন তখনের তরফ থেকে আমাদের সকল শ্রোতা বন্ধুদের শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। লেখক শ্রী কিশোর ঘোষালকেও আমাদের তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ দুর্গাপুজোর এমন একটা সুন্দর উৎসবের মুহূর্তে এই গল্পটি উপহার দেওয়ার জন্য। কেমন লাগলো মা ও ছেলের এই অনবদ্য গোয়েন্দা জুটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এরকম আরও গল্প শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গল্প যখন তখন ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। ইচ্ছে যখন গল্প তখন শুনতে থাকুন, শোনাতে থাকুন গল্প যখন তখন।